হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু PRC Foundation। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আবার আসলাম তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করার জন্য। তো আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো প্রশ্নটা হচ্ছে ডিসকাস দ্য চাইল্ড সাইকোলজি প্রেজেন্টেড ইন দ্য শর্ট স্টোরি গেমস এট টুয়াইলাইট। এই শর্ট স্টোরিটা গেমস এট টুয়াইলাইট এটা লিখেছেন অনিতা দেশাই, আর এখানে তিনি চাইল্ড সাইকোলজিটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো আলোচনার পূর্বে একটা বিষয় তোমাকে বলে রাখি যে এখানে চাইল্ড সাইকোলজি সম্পর্কে বিষয়টা উল্লেখ করা হয়েছে। তো চাইল্ড সাইকোলজি আসলে ইউনিভার্সাল বিষয়, যে শিশুরা তুমি যে দেশে জন্মগ্রহণ করো না কেন, সৌদিতে বা বাংলাদেশে বা ইন্ডিয়াতে, তুমি যে দেশেরই মানুষ হও না কেন, আসলে সকলের বাল্যকালের একটা যে বিষয়টা সাইকোলজিক্যাল যে ফ্যাক্ট সেটা আসলে সেম হয়ে থাকে। তাদের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা, এটা এই অনিতা দেশাই এই গেমস এট টুয়াইলাইটে তিনি খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। আসলে এটা ইউনিভার্সাল। তো চলো মূল আলোচনা চলে যাওয়া যাক। তো সর্বপ্রথম একটা প্রশ্ন আসে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনে কি কি বিষয়গুলো তুমি অ্যাড করে দেবে? তো সর্বপ্রথম চাইল্ড সাইকোলজির যে ডেফিনেশনটা এটা দিয়ে দিবে। আর এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যেই ডেফিনেশনটা তোমার ভালো লাগবে সেই ডেফিনেশনটাই তুমি দিবে, যাতে তুমি লিখে সন্তুষ্ট হতে পারো। তো ডেফিনেশন দেওয়ার পরে স্টোরিটার যে পাবলিকেশন ডেট এটা অবশ্যই দিতে হবে, আর পাশাপাশি এর যে অথরের যে লাইব্রেশন এটাও দিতে হবে। তো এই গেমস এট টুয়াইলাইট এটা লিখেছেন অনিতা দেশাই, তিনি একজন ইন্ডিয়ান রাইটার। আর তার যে লাইব্রেশনটা তা হচ্ছে 1937 থেকে প্রেজেন্ট, অর্থাৎ তিনি এখন জীবিত রয়েছেন। আর তার যে এই গেমস এট টুয়াইলাইট যে প্রকাশ করেছেন এটার পাবলিকেশন ডেট হচ্ছে 1978। তো এই বিষয়গুলো যদি তুমি ইন্ট্রোডাকশনের মধ্যে যাও তাহলে ইন্ট্রোডাকশনটা খুবই ভালো হবে। পাশাপাশি দু একটা সেন্টেন্স তুমি অ্যাড করে দিতে পারো, তাহলে ইন্ট্রোডাকশনটা খুবই হেলদি হবে। চাইল্ড সাইকোলজি সম্পর্কে এই সেন্টেন্সগুলো দিতে হবে ইন্ট্রোডাকশনের মধ্যে। তো এর পরবর্তীতে আসে পয়েন্ট। তো পয়েন্টগুলো আলোচনা করবে বলে রাখি যে আমাদের এই নোটটা যদি তুমি কালেক্ট করতে চাও তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা এখানে যে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে, অথবা এই আমাদের ওয়েবসাইট literaturexpress.com সেখানে তুমি ভিজিট করে নোটটা কালেক্ট করে নিতে পারবে। তো চলো চলে যাওয়া যাক পয়েন্টগুলোতে। তো সর্বপ্রথম তিনি কি বিষয়টা উল্লেখ করেছেন চাইল্ড সাইকোলজির? ফার্স্ট অফ অল টেন্ডেন্সি অফ প্লেইং, অর্থাৎ খেলার যে মনোভাবটা। আসলে শিশুরা তো খেলাকে ভালোবাসে, তাই না? প্রত্যেকটা শিশু, একবার নিজের বাল্যকালের দিকে তাকাও, তুমিও খেলতে, আমিও খেলতাম, আসলে সবাই খেলতো, এটা ইউনিভার্সাল একটা ফ্যাক্ট। আর সকল শিশুরাই বাল্যকালে খেলতে তারা পছন্দ করে। আর তারা অবশ্যই গ্রুপ, একা কেউ কিন্তু খেলে না, সবাই গ্রুপ অর্থাৎ এক অন্যের সাথে খেলাধুলা করে। আর এটাই আসলে গেমস এট টুয়াইলাইটে এই অনিতা দেশে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিশেষ করে ইন্ডিয়ার এই বিষয়টা খুব সুন্দর করে উল্লেখ করেছেন যে ছেলে মেয়েরা মানে বিকালের দিকে তখনও রোদের তাপটা রয়েছে, তবুও তারা খেলতে যেতে চায়, কিন্তু তাদের বাবা মা বিশেষ করে মায়েরা যেতে দিতে চায় না। কিন্তু তারা আসলে যেভাবেই হোক এট এনি কস্ট তার পারমিশন নেয় এবং এট লাস্ট খেলতে যায়। আসলে এই যে টেন্ডেন্সি অফ প্লেইং এটা সকলের মধ্যে বিদ্যমান, এটা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে এবং অতীতেও এটা ছিল। তো এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট। তো এখানে আসলে প্রশ্নটা যে চাইল্ড সাইকোলজি এটা আসলে ইউনিভার্সাল, তো এই চাইল্ড সাইকোলজির মধ্যে এই টেন্ডেন্সি অফ প্লেইংটাও আসলে ইউনিভার্সাল। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর পরবর্তীতে সাবমিশন টু দ্য পাওয়ারফুল, অর্থাৎ যে শক্তিশালী তার কাছে কি আত্মসমর্পণ করা। আসলে গেমস এট টুয়াইলাইটের যদি তুমি পড়ো তাহলে দেখতে পাবে যে রঘু কে সে কি ছিল, দেহ দিক দিয়ে সে অনেকটা হ্যান্ডসাম ছিল বা শক্তিশালী ছিল, পাশাপাশি সে ছিল ফুটবল চ্যাম্পিয়ন। আর মনু পাশাপাশি রবি তারা ছিল কি অনেকটা ছোট, এবং তারা সবসময় রঘুর কাছে সাবমিট করতো, আসলে নিজেদেরকে সাবমিশন করতো। আসলে তারা সবসময় এই রঘুর অধীনস্থই ছিল, এক কথা বলা যেতে পারে। আর এই যে পাওয়ারফুল, বাল্যকালে দেখো আমরাও খেলেছি, তোমরাও খেলেছো, আসলে যে এক কথা বলতে গেলে যে ডমিনেট করতো সকলকে, তার শারীরিক ফিজিক্যাল স্ট্রাকচারটা আসলে অন্যদের চেয়ে আলাদাই ছিল। আর এই কারণে বাল্যকালের এই বিষয়টা এখানে অনিতা দেশে উল্লেখ করেছেন যে সাবমিশন টু দ্য পাওয়ারফুল। এরপরে ড্রিম এন্ড গোল। ড্রিম অর্থাৎ স্বপ্ন এবং গোল মানে লক্ষ্য। এই ড্রিম এবং গোল দ্বারা কি বোঝাচ্ছেন এখানে সাইকোলজিক্যাল ফ্যাক্টর? আসলে এখানে যে বিষয়টা তা হচ্ছে, দেখো এই টেক্সটের আলোকে বলছি যে রঘু আসলে যেহেতু সে ফুটবল চ্যাম্পিয়ন, পাশাপাশি সে সবাইকে ডমিনেট করে। আর মনু এবং রবি ছিল হলো প্রোটাগনিস্ট আর রঘু ছিল হচ্ছে অ্যান্টাগনিস্ট। তো রবি সবসময় কি চায়? রবিও চায় যে সে রঘুকে ডমিনেট করবে,
রঘুর সে খবরদারি করবে, অর্থাৎ রঘু এক কথায় রঘু যেন তার অধীনস্থ থাকে, সেটাই তার মূল গোল, বা তার এক কথা বলতে গেল তার ইচ্ছা হয়ে দাঁড়ায় এটাই। আসলে এই জন্যই সে এটা আসলে ড্রিম, স্বপ্ন দেখে, যে এক কথায় কল্পনা করে। আসলে শিশুরা তো কল্পনা করতে ভালোবাসে, পাশাপাশি প্রত্যেকেই কল্পনা করতে ভালোবাসে। আর এখানে এই গল্পটায় রবি এই বিষয়টাই ভাবে যে রঘু একদিনে আমার কি থাকবে, অধীনস্থ থাকবে, আর আমি সবাইকে কি করব, ডমিনেট করব। আসলে শিশুদের মধ্যে এই বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা প্রত্যেকটা শিশুর মধ্যে থাকে বাল্যকালে। যদি তুমিও নিজের বাল্যকাল পার হয়ে এসেছো, এটা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এর পরবর্তীতে যে বিষয়টা আসে তা হচ্ছে সেলফিশনেস। তো স্বার্থপরতা, বা এক কথা বলতে গেলে হিংসা। আসলে শিশুদের মনে কিন্তু যথেষ্ট হিংসা থাকে। একটা একটু খেয়াল করো, দেখো তাহলে বুঝতে পারবে। যদি একটা শিশুর সামনে যদি তুমি অন্য আরেকটি শিশু যদি তুমি সুনাম করো, তাহলে সে কিন্তু হিংসা করবে তাকে। আসলে যদিও তারা একসাথেই খেলাধুলা করে, মারামারি করে, আবার একসাথেই তারা কি করে, একে অনেকে হিংসা করে। আসলে এই যে হিংসাটা, সেলফিশনেস, স্বার্থপরতা, এটা শিশুদের মধ্যেই রয়েছে। আবার তারা একে অন্য যে হিংসা করে, যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে বিরোধ করা, কথা না বলা, তারপর মারামারি করা, এগুলো আসলে চলে। আর এটা চাইল্ড সাইকোলজি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই টেক্সটে দেখো যে এই রবি, আমাদের যে প্রোটাগনিস্ট, সেও কি করে, রঘুকে সে ঘৃণা করে, বা এক কথা বলতে গেলে তার প্রতি সে ঈর্ষান্বিত, তাকে সে হিংসা করে। সে চায় না যে তার উপর, অর্থাৎ রবির উপর রঘু কোনো সময় খবরদারি করুক বা তাকে ডমিনেট করুক। সে চায় যে আমিও রঘুকে ডমিনেট করব। তো এই সেলফিশনেস বিষয়টা আসলে এখানে আসে। এরপরে স্টুবারনেস এন্ড পসেসিভনেস। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে একগুঁয়ে মনোভাব। আসলে এখানে দেখো একটু যদি খেয়াল করে টেক্সট, তাহলে দেখতে পাবে যে হাইড এন্ড সিক খেলছিল বাচ্চারা। আর এই খেলার মধ্যেই রঘু ছিল হচ্ছে চোর, এক কথা বলতে গেলে সে সবাইকে খুঁজছিল। আর রবি সে লুকিয়েছিল। আসলে রবিকে যেন রঘু কোনো সময় খুঁজে না পায়, এজন্য সে একটা ডেঞ্জারাস একটা গ্যারেজের মধ্যে সে ঢুকে গিয়েছিল। আর সেখানে বিভিন্ন সব ইনসেক্টস, পোকামাকড়ের সাথে সে কি করে, সাক্ষাৎ করে। আসলে পোকামাকড় গুলো তার চারদিকে ঘুরছিল। দেখো সে এত বড় একটা ডেঞ্জারাস জায়গায় চলে গেল কি জন্য, আসলে একগুঁয়ে মনোভাবের জন্য, যে যাতে রঘু আমাকে খুঁজে না পায় বা কেউ আমাকে খুঁজে না পায়, আমি যাতে খেলাটা জিতি। এই যে একগুঁয়ে মনোভাব, আসলে খেলাটা আমাকে জিততেই হবে। আসলে রবি এর মতে এই টেন্ডেন্সিটা আসলে প্রকাশ পায়। আসলে এটা ইউনিভার্সাল একটা ফ্যাক্ট চাইল্ড সাইকোলজির। তো এই স্টুবারনেস এন্ড পসেসিভনেস এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে আসে ফিলিংস অফ লনলিনেস এন্ড ফেলিওর, অর্থাৎ একাকিত্ব মনোভাব এবং যে হেরে যাওয়া, পরাজয়, এই বিষয়টা, এই মনোভাবটা যে থাকা। আসলে টেক্সটের দিকে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে রবি সে যখন গ্যাজে ঢুকেছিল, সে অনেক পোকামাকড়ের সাথে সাক্ষাৎ করে, বা পোকামাকড় তার চারপাশে ছিল, ডেঞ্জারাস জায়গায় একটা ছিল। সে যখন বের হয়ে আসে তখন দেখে যে রবির কথা কারো স্মরণই নাই, অর্থাৎ রবি সেখানে লনলি হয়ে গেছে, একাকী। এবং সে এক কথায় জিতেও, সে যে তাকে কেউ খুঁজে পেল না, সে ভাবলো যে আমি জিতে গেছি, কিন্তু জিতার পরেও সে হেরে গেছে। কারণ কি, যে একটা খেলার যে একটা নির্দিষ্ট সময় ছিল, সেই সময়টা সে পার করে ফেলেছে। সে এই গ্যারেজের মধ্যে বসেছিল, কিন্তু এদিকে ছেলেমেয়েরা অন্য একটা খেলা, ফিনাল খেলাতে তারা ব্যস্ত হয়ে গিয়েছিল। আসলে সে এখানে জিতে গিয়েও সে পরাজিত। এখানে সে লনলিনেস এটা আসলে ফিল করে, ফেলিওর এটা ফিল করে। আবার পাশাপাশি এই শিশুদের যে মায়েরা, তারাও তাকে বলে যে সে যেন এসে ফিনাল খেলাটা খেলে। এই যে খেলাটা আসলে এখানে প্রকাশ পাচ্ছে যে সে কতটা অসহায়, তার অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে, তার ফেলিওরটাও প্রকাশ পাচ্ছে, আবার তার লনলিনেসটাও প্রকাশ পাচ্ছে। সে জিতেও পরাজিত। তো তার কথা আসলে তার কারো খেয়াল নেই, এক কথায় সেখানে রবির কথা। তো এই বিষয়টা, চাইল্ড সাইকোলজির বিষয়টা এখানে খুব সুন্দরভাবে অনিতা দেশাই উপস্থাপন করেছেন। তো এট লাস্ট আসে কনক্লুশন। তো কনক্লুশনটা তুমি অবশ্যই ক্রিয়েটিভ দিবে, আর অবশ্যই চাইল্ড সাইকোলজি রিলেটেড কয়েকটা লাইন দিয়ে দিবে, তাহলে কনক্লুশনটাও খুবই হেলদি হবে। তো আশা করি পুরো লেকচারটা খুব ভালো লেগেছে। আর নোটটা তুমি যদি, আবার বলছি, নোটটা যদি তুমি কালেক্ট করতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট তুমি ভিজিট করতে পারো। তো পরবর্তীতে আবারও আসবো অন্য একটা লেকচার নিয়ে। ততদিন সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং তোমাদের এই চ্যানেল PRC ফাউন্ডেশনের সাথে থাকবে। হ্যাভ এ নাইস